প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি ফাতেমা আক্তার, ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ে। সিন্ধু সভ্যতা ও রোমান সভ্যতা নিয়ে প্রথমেই আসছি। প্রথমে আলোচনা করছি সিন্ধু সভ্যতা নিয়ে। আজকে যেমন আমরা সভ্য সমাজে, সভ্য পৃথিবীতে বাস করছি, পৃথিবী কিন্তু এক সময় এরকম ছিল না। মানুষ এভাবে দলবদ্ধ হয়ে সভ্য সমাজে বাস করতো না। এক সময় তাহারা পাহাড়ের গুহায়, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, ফলমূল খেয়ে জীবন ধারণ করত। যখন থেকে মানুষ আগুন জ্বালাতে শিখলো, পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতে শিখলো, তখন থেকে বন্য প্রাণীকে বশে আনার চেষ্টা করলো এবং তখন থেকে শুরু হলো সভ্যতা। আজকে যে সভ্যতা দুটি নিয়ে আলোচনা করব, এই সভ্যতাগুলি এখন পৃথিবীতে তাদের অস্তিত্ব নেই, বিলীন হয়ে গেছে। কিন্তু তারপরও মানুষ আগ্রহ বশত, কৌতূহল বশত এদেরকে আবিষ্কার করেছে। এরা এই পৃথিবীতে তাদের এই সভ্যতার একদিন অস্তিত্ব ছিল। সিন্ধু সভ্যতা, সিন্ধু এটার অবস্থানটা কোথায়? এটা কোথায় গড়ে উঠেছে? সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নামকরণ করা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। এই সভ্যতার আবিষ্কার কাহিনী চমৎকার। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো শহরের উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকেরা বলতো মরা মানুষের ঢিবি। মহেঞ্জোদারো কথাটির মানেও তাই। তাহলে মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মরা মানুষের বা মৃত মানুষের ঢিবি। বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকেন। অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন। একই সময়ে 1922-23 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টরগুমারি জেলার হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরও বহু নিদর্শন আবিষ্কার করে। ভৌগোলিক অবস্থানটা কোথায় সিন্ধু? উপমহাদেশের প্রাচীনতম সিন্ধু সভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে। মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে। তা সত্ত্বেও এই সভ্যতা শুধু সিন্ধু অববাহিকা বা ওই দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ঐতিহাসিকরা মনে করেন পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা জুড়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এই যে আমরা একটা ম্যাপ দেখতে পাই, ম্যাপ মধ্যে এই যে আরব সাগরের তীরে এই যে সিন্ধু নদ, এটা মহেঞ্জোদারো, এবং এই যে হরপ্পা। এই মহেঞ্জোদারো হরপ্পা এই অঞ্চলে এই সিন্ধু এই সভ্যতাটা গড়ে উঠেছিল আরব সাগরের তীরে। সময়কাল কত? কোন সময়কালে এই সিন্ধু সভ্যতাটা অস্তিত্ব ছিল? সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। তারপর কেউ কেউ মনে করেন 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3500 অর্থাৎ 3500
খ্রিস্ট পূর্বাব্দ হতে 1500 খ্রিস্ট পূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টেরও জন্মের 3500 বছর পূর্বে আরম্ভ হয়ে 3500 বছর পূর্বে আরম্ভ হয়ে সে 1500 বছর পর্যন্ত, যীশু জন্মেরও 1500 বছর আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত এই সভ্যতাটা স্থায়ী হয়েছিল, অথবা 1400 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার অবসান ঘটে। মর্টিমার হুইলার মনে করেন এই সভ্যতার সময়কাল হচ্ছে 2500 থেকে 1500 খ্রিস্টাব্দ পূর্বাব্দ পর্যন্ত। তো তখনকার রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সেই সময়ে যে সভ্যতা সিন্ধু সভ্যতা তার রাজনৈতিক বা শাসনকাল কেমন ছিল, তো এই সম্পর্কে রাজনৈতিক জীবন ও শাসন প্রণালী সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। তবে পূর্ব পরিকল্পনা উঁচু ভিতের উপর শহরগুলি নির্মাণ করা হয়েছিল। শহরগুলি এক পাশে উঁচু ভিত্তির উপর একটি করে নগর দুর্গ নির্মাণ করা হতো, চারদিক থাকতো প্রাচীর দ্বারা সুরক্ষিত। নগরের শাসনকর্তারা নগর দুর্গে বসবাস করত, প্রশাসনিক বাড়িঘরও দুর্গের মধ্যে ছিল। নগরের ছিল প্রবেশদ্বার। দুর্গ বা বিরাট অট্টালিকা দেখে মনে হয় একই ধরনের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যুগ যুগ ধরে নগর দুটিতে প্রচলিত ছিল। এ প্রশাসন জনগণের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত। সামাজিক অবস্থা কেমন ছিল? সিন্ধু সভ্যতার যুগে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করত, সেখানে একক পরিবার পদ্ধতি চালু ছিল। সিন্ধু সভ্যতার যুগে সমাজের শ্রেণী বিভাগ ছিল, সব লোক সব সুবিধা পেত না। সমাজে ধনী ও দরিদ্র দুই শ্রেণীতে বিভক্ত ছিল। কৃষকরা গ্রামে বাস করত, শহরে ধনী শ্রমিকদের জন্য আলাদা আলাদা বাসার নির্দেশন পাওয়া গেছে। পোশাক পরিচ্ছদের জন্য তারা মূলত সুতা ও পশম ব্যবহার করত। সিন্ধু সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। নারীরা খুবই শৌখিন ছিল। তাদের প্রিয় অলঙ্কারের মধ্যে ছিল হার, আংটি, দোল, বিছা, বাজুবন্ধ, চুড়ি, বালা ইত্যাদি। তারা নকশা করা দীর্ঘ পোশাক পরত। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? তাদের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। তাছাড়া অর্থনীতি আরও একটি বড় দিক ছিল তাদের পশুপালন। ব্যবসা বাণিজ্য জন্য তারা যোগাযোগ রক্ষা করে চলত। বণিকদের সাথে আফগানিস্তান, বেলুচিস্তান, মধ্য এশিয়া, পারস্য, মেসোপটেমিয়া, দক্ষিণ ভারত, রাজপুত, গুজরাট প্রভৃতি দেশের সঙ্গে তাদের বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা ছিল। ধর্মীয় ব্যবস্থা, সিন্ধু সভ্যতায় কোনো মঠ বা মন্দির আবিষ্কৃত না হয়, চিহ্ন না পাওয়া যায়, তাদের ধর্মের বিশ্বাস সম্পর্কে তেমন সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয়। তবে তারা দেবদেবীর যে পূজা করত, পশু পাখির উপাসনা করত, পরলোকে বিশ্বাস করত, সে তাদের এটা বোঝা যায় যে কবরে মৃত মানুষের ব্যবহারকার জিনিসপত্র তারা রেখে দিত। পরিমাপ পদ্ধতি, সিন্ধু সভ্যতার যুগের অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল। তাদের এই পরিমাপ পদ্ধতি আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত। তারা বিভিন্ন ওজনের জন্য ভিন্ন ভিন্ন আকৃতি বাটখারা ব্যবহার করত। দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্যের পরিমাপ পদ্ধতিও তাদের জন্য জানা ছিল। শিল্পবোধ কেমন ছিল? শিল্পবোধ সম্পর্কে আলোচনা করতে গেলে মৃৎশিল্পের কথা বলতে হয়। তারা কুমারের চাকার ব্যবহার জানত এবং তার সাহায্যে সুন্দর মাটির পাত্র বানাতে পারত। তাঁতিরা বয়নশিল্পে পারদর্শী ছিল। ধাতুর সাহায্যে আসবাবপত্র, অস্ত্র, অলঙ্কার তৈরি করত। তারা তামা, টিনের মেশিনে ব্রোঞ্জ তৈরি করতে শিখেছিল। কারিগররা রূপা, তামা, ব্রোঞ্জ প্রভৃতি দ্বারা জিনিসপত্র তৈরি করত। এছাড়া সোনা, রূপা, তামা, ইলাস্ট্রাম, ব্রোঞ্জ ইত্যাদি ধাতুর অলঙ্কার তৈরিতেও তারা পারদর্শী ছিল। নাক, ফুল, গলার হার, কানের দুল, বাজুবন্ধ ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা লোহার ব্যবহার জানত না। ধাতু ছাড়া দামি পাথরের সাহায্যে অলঙ্কার তৈরি করত তারা পারত। হাতির দাঁত সহ অন্যান্য হস্তশিল্প তারা দক্ষ ছিল।
সিন্ধু সভ্যতা অধিবাসীরা গুরুত্বপূর্ণ সমস্ত স্থাপত্য শৈলীর নিদর্শন রেখে গেছে। সেখানে 2 কক্ষতে 25 কক্ষের বাড়িরও সন্ধান পাওয়া যায়। এখানে দেখা যায় যে একটা বৃহৎ স্নানাগার। আবার দেখা যায় কোথাও 2-3 তলা ঘরের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। মহেঞ্জোদারো স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ বৃহৎ মিলন 80 ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল। তার বিশাল এক প্রাসাদের সন্ধান পাওয়া যায়। হরপ্পাতে বিরাট আকারের একটা শস্যাগারও পাওয়া গেছে। মহেঞ্জোদারো একটি বৃহৎ স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে, যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটা ছিল সাঁতার কাটার উপযোগী। এই যে চৌবাচ্চাটা, এখানে সাঁতার কাটতে পারত। ভাস্কর্য শিল্পে সিন্ধু সভ্যতার অধিবাসীদের দক্ষতা ছিল। পাথরে খোদিত ভাস্কর্যের সংখ্যা কম হলেও সেগুলি শৈল্পিক ও কারিগরি দক্ষতা ছিল উল্লেখযোগ্য। এই যুগে মোট 13টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে। চুনা পাথর তৈরি একটি মূর্তির মাথা পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে নৃত্যরত একটি নারী মূর্তি। এছাড়া মাটির তৈরি ছোট ছোট মানুষ আর পশু মূর্তিও পাওয়া গেছে হরপ্পা মহেঞ্জোদারোতে। প্রাপ্ত উল্লেখযোগ্য শিল্পকর্ম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠাশীল ধর্মীয় ব্যবসা বাণিজ্য প্রয়োজনগুলি ব্যবহার করত। তারপর আসি রোমান সভ্যতা। ইতিহাসের আরেক সভ্যতা গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত গ্রিক সভ্যতা। আমরা শুনে থাকি গ্রিক কবি হোমারের কথা। তার বিখ্যাত 2টি কাব্য ইলিয়ড ও ওডিসি। সেই প্রাচীন আমলের এগুলির রচয়িতা গ্রিক কবি, গ্রীসের কবি, মহাকবি, কবি নয় শুধু তিনি মহাকবি হোমার। সেই মহাকাব্যে 2টিতে লুকিয়ে আছে চমকপ্রদ কাহিনী। সেই লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছাই উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদ। 19 শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতাই তার সীমাবদ্ধ থাকেনি। বেরিয়ে আসে এর ভিতরে সঠিক ইতিহাস ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী সহ 100 নগরীর ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনর পশ্চিম উপকূলে ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠা এই সভ্যতা। এই সভ্যতা অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। এই সভ্যতাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা মিনিয়ন সভ্যতা, দ্বিতীয়টি হচ্ছে মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা। এখন ভৌগোলিক অবস্থানের সময়কাল। গ্রিক দেশটি অ্যাড্রিয়াটিক সাগর ভূমধ্যসাগর ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিক সভ্যতার সঙ্গে 2টি সংস্কৃতির নাম জড়িত, একটি হেলেনিক, অপরটি হেলেনিস্টিক। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক সংস্কৃতি। অপরটি গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্ড্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও গ্রিক সংস্কৃতি মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাস সংস্কৃতি হেলেনিস্ট সংস্কৃতি নামে পরিচিত। সামরিক নগর রাষ্ট্র স্পার্ট। আচ্ছা, তাই এই সভ্যতাটি অস্তিত্বকাল কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা একটু দেখে নিই। মিনিয়ন সভ্যতা মিডিয়ান সভ্যতা এর উদ্ভব স্থায়িত্ব ধরা হয়েছে 3000 থেকে খ্রিস্টপূর্ব
3000 থেকে খ্রিস্টপূর্ব 1400 অব্দ পর্যন্ত ইজিয়ান সভ্যতা বা মাইসিনীয় সভ্যতা এই সভ্যতার অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব 1600 থেকে 1100 পর্যন্ত। 1100 অব্দ পর্যন্ত সামরিক নগররাষ্ট্র স্পার্টা। স্পার্টা সম্পর্কে সামরিক নগররাষ্ট্র স্পার্টা। সামরিক বলতে আমরা বুঝি একটা সুরক্ষিত বাহিনী। প্রাচীন গ্রীসের যে অসংখ্য নগররাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল স্পার্টা। এই নগররাষ্ট্র অবদান ছিল দক্ষিণ গ্রীসের পেলোনোপাস নামক অঞ্চলে। অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। স্পার্টানদের প্রতি বিশ্লেষণ করলে দেখা যায় সমাজতন্ত্র দ্বারা তারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। 800 খ্রিস্টপূর্বাব্দে দীর্ঘ যুদ্ধের পর ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিল। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হেলট বলা হতো। এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। পরে তো অধিবাসী যারা ভূমিদাস হতে বাধ্য হয়েছিল তাদের সংখ্যা ছিল অনেক বেশি। ফলে ক্ষমতা টিকিয়ে রাখার বিদ্রোহ দমন ছাড়া স্পার্টারা তাদের মাথায় আর কোনো চিন্তা ছিল না। স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষার জন্যই নিয়োজিত ছিল। স্পার্টা সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যাধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর, অর্থাৎ তেমন অগ্রসর হতে পারেনি। এবার আসি গণতান্ত্রিক নগররাষ্ট্র অ্যাথেন্স। অ্যাথেন্সের কথা মনে হলে আমাদের মনে পড়ে কার কথা? সক্রেটিস, প্লুটো, অ্যারিস্টটল। অ্যাথেন্স প্রাচীন আধুনিক গণতন্ত্র আমরা যে দেখি গণতান্ত্রিক রাষ্ট্র বলি, আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত, তারপর আমেরিকা যুক্তরাজ্য, এগুলি আমার বিশ্বের প্রায় সব দেশই গণতন্ত্র প্রচলিত। কিন্তু এই গণতন্ত্রের প্রথম ভিত্তিটা সূচনা হয় কোথায়? সেই অ্যাথেন্সে, গ্রীসের অ্যাথেন্সে। তবে প্রথম দিকে অ্যাথেন্সে গণতন্ত্র কিন্তু ছিল না, সেখানে ছিল রাজতন্ত্র। খ্রিস্টপূর্ব 7ম শতকে রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা চলে আসে অভিজাতদের হাতে। দেশ শাসনের নামে তারা শুধু নিজের স্বার্থই দেখত। ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও তাদের পক্ষে ক্ষমতা দখল করা সম্ভব হয়নি, কিন্তু তাদের নামে কিছু লোক ক্ষমতা হাতে নিয়ে নেয়। তাদের বলা হতো টাইরান্ট। জনগণের মধ্যে অসন্তোষ এবং বঞ্চিত কৃষকদের মধ্যে বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়। ফলে 7ম খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আসে। আগে অভিজাত পরিবারের সন্তান অভিজাত বলে গণ্য হতো, এখন অর্থের মানদণ্ডে অভিজাত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।
দেশে মারাত্মক সংকটের সময় সব শ্রেণী সম্মতভাবে কয়েকজনকে সংস্কারের জন্য আহ্বান জানায়। তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিল অভিজাত বংশের জন্ম নেওয়া সুলন। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষক মুক্ত করার জন্য আইন পাশ করেন। তার সময় অনেক অর্থনৈতিক সংস্কার করা হয়। সুলনের পর জনগণের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিস্ট্রেটাস ও ক্লিস্থেনিস। তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাশ করেন, তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পেরিক্লিসের সময়। তার সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। 460 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতা এসে তিনি 30 বছর রাজত্ব করেন। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। পেরিক্লিসের যুগে অ্যাথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে। 430 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সের ভয়াবহ মহামারীতে 1/4 লোক মারা যায়। এই মহামারীতে পেরিক্লিসেরও মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরে অ্যাথেন্সে দুর্ভোগ শুরু হয়। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি ক্ষেত্রে বিশ্বাস সভ্যতা অবশ্যই অবদান রাখার নগর রাষ্ট্র অ্যাথেন্সের পতন হয় সামরিক নগর রাষ্ট্র স্পার্টার কাছে। উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধ সংঘটিত হয় তা ইতিহাসে পেলোপনেসিয়ার যুদ্ধ নামে পরিচিত। 406 থেকে 404 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মোট 3বার এই যুদ্ধে সংঘটিত হয়। এই যুদ্ধে দুই রাষ্ট্র পরস্পরের মিত্রদের নিয়ে জোট গঠন করে। অ্যাথেন্সের মিত্র রাষ্ট্রগুলি নিয়ে জোটের নাম ছিল ডেলিয়ান লীগ। অপরদিকে স্পার্টা তাদের মিত্রদের জোট গঠন করে, তার নাম ছিল পেলোপনেসীয় লীগ। এই যুদ্ধে অ্যাথেন্সের মানমর্যাদা ও শান্ত বিলীন হয়ে যায়। 369 খ্রিস্টপূর্বাব্দে চলে যায় স্পার্টার অধীনে। এরপর নগরাষ্ট্র থিবস অধিকার নিয়ে নেয়। সভ্যতায় গ্রীসের অবদান কী ছিল, কী অবদান রেখে গেল তারা? ভৌগোলিক কারণে গ্রিক নগরাষ্ট্রগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। তাদের ভাষা, সাহিত্য, ধর্ম, খেলাধুলা সব কিছু এক সংস্কৃতির মধ্যে আবদ্ধ করে রেখেছিল। এই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল অ্যাথেন্সের। আর এই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি। শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ধর্মীয় শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছেন। তাদেরকে কোনো সুশিক্ষিত নাগরিকের হাতেই শাসনভার দেওয়া উচিত। সরকার চাহিদা লক্ষণে শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রিকবাসীর ছেলেরা 7 বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা শুরু করতো। ধনী ব্যক্তিদের ছেলেরা 18 বছর পর্যন্ত লেখাপড়া করতো। কারিগর বা কৃষকদের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানদের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরা কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারত না। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রীসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য অপূর্ব নিদর্শন। গ্রিক সভ্যতা অবদানগুলি: শিক্ষা, সাহিত্য, ধর্ম, দর্শন, বিজ্ঞান, খেলাধুলা,
আমরা রোমান সভ্যতা আলোচনার পূর্বে গ্রিক সভ্যতা নিয়ে আলোচনা করলাম। রোমান সভ্যতায় রোমের অবদান। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এসব বিষয় গ্রিকদের অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। শিক্ষা, সাহিত্য, লেখন পদ্ধতি। শিক্ষা, সাহিত্য ও লিখন পদ্ধতি। লিখন পদ্ধতি এ সময় শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলো, বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যুদ্ধবিগ্রহের মধ্যে রোমের যাত্রা শুরু হয়েছিল। সুতরাং তাদের সব কিছু ছিল যুদ্ধকে কেন্দ্র করে। তারপরও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা শিক্ষা ছিল একটু ফ্যাশন। ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যিক লাতিন ভাষা অনুবাদ করার দক্ষতা অর্জন করে রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষা লাভ করত। স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞান। স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হাডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত ক্যালসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে 5600 দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যের উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরে। বিজ্ঞানীদের কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। তার মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় 500 বিজ্ঞানী গবেষণা করার স্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। এছাড়া চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রোফাস এতে অসামান্য অবদান রেখে গেছেন। ধর্ম, দর্শন ও আইন। ধর্ম, দর্শন এবং আইন। রোমানরা ধর্মীয় গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। অনেক গ্রিক দেবদেবীর নাম পরিবর্তন হয়ে রোমানদের দেবদেবী হয়েছে। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে জুনো, নেপচুন, মার্স, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাকাস ইত্যাদি। রোমান দেব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন যারা, তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতেন। তবে রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। উল্লেখ্য, এ সময় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান এই ধর্মের দীক্ষা গ্রহণ করেন। এতে সম্রাট ক্ষুব্ধ হন, কারণ খ্রিস্ট ধর্ম অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না। ফলে রোমান সম্রাটরা এই ধর্ম প্রচার বন্ধ করে দেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন। অনেকে মনে করেন যে রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবু রোমান দর্শনে সিসেরো, লুক্রেটিয়াস তাদের সুচিন্তিত দার্শনিক মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রোমে স্টোইকবাদী দর্শন যথেষ্ট দাম পেয়েছিল। 140 খ্রিস্টপূর্বাব্দে রুটস দ্বীপের প্যান্টিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। 540 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতের সর্বপ্রথম আইনগুলি খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। রোমান আইনকে 3টি শাখায় ভাগ করা হয়েছে। 1 নম্বর বেসামরিক আইন। বেসামরিক আইন হলে এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এই আইন লিখিত ও লিখিত 2 রকম ছিল। জনগণের আইন, এই আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল, তবে এর মাধ্যমে দাসপ্রথার স্বীকৃতি লাভ করে। সিসেরো এই আইনের প্রণেতা
প্রাকৃতিক আইন। এই আইন মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ সংকলন প্রকাশ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি একটু বারবার দেখবে এবং পড়বে, দেখবে, আবার একটু বইয়ের দিকে খেয়াল রাখবে। এখানে সৃজনশীল প্রশ্ন হতে পারে এবং অবজেক্টিভ প্রশ্ন হতে পারে, যেমন সিন্ধু সভ্যতা নিয়ে, সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, এর সময়কাল কত, সিন্ধু সভ্যতার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সিন্ধু সভ্যতার অবদান কী শিল্পক্ষেত্রে এবং স্থাপত্য ভাস্কর্যে কী অবদান রেখেছিল, কোথায় বৃহৎ মিলনায়তন বা স্নানাগার পাওয়া গিয়েছে, রোমান সভ্যতা ভৌগোলিক অবস্থান কোথায়, এটা ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে রোম নগর অবস্থিত, ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। এই সভ্যতার সময়কাল কত, 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং 476 খ্রিস্টাব্দ জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়। এটা খ্রিস্টের জন্ম 753 বছর পূর্বে আরম্ভ হয়ে যীশু খ্রিস্টের জন্মেরও 476 বছর পর্যন্ত এই সভ্যতা স্থায়ী হয়েছিল। রোমান সভ্যতার সবচেয়ে বড় অবদান এখানে তখন কার জন্ম হয়, যীশু খ্রিস্টের জন্ম। শিল্প সাহিত্য লিখন পদ্ধতিতে তারা অনেক দক্ষতা অর্জন করে এবং তারা গ্রিক সভ্যতার দ্বারা প্রভাবিত ছিল। স্থাপত্য ভাস্কর্য ক্ষেত্রেও তারা বিশাল অবদান রেখেছিল। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত, যেখানে একসঙ্গে 5600 দর্শক বসতে পারত। হ্যাঁ, সবচেয়ে বড় অবদান তাদের কি, আইনের ক্ষেত্রে তাদের রোমান আইনকে কয়টি শাখায় বিভক্ত করে, 3টি শাখায়। শাখাগুলি কি কি, বেসামরিক আইন, জনগণের আইন, প্রাকৃতিক আইন। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী সপ্তাহে পরবর্তী মঙ্গলবার আবার তোমাদের সামনে হাজির হব। এরপর তো সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।